শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য বনফুলের ছোট গল্প থেকে একটা গল্প পাঠ করছি। আমি বেণুবর্ণা অধিকারী। গল্পের নাম পাকারুই। স্টেশনের পান্থশালায় ভদ্রলোকের সঙ্গে আলাপ। লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। পরনে খদ্দরের মোটা কাপড়, গায়ে খদ্দরের মোটা চাদর, এক মুখ দাড়ি, এক বুক চুল, খালি পা। কথায় কথায় ভণ্ডামির কথা উঠিল। তিনি হাসিয়া বলিলেন, নিশ্চয়ই ভণ্ডামিতেই তো সেরেছে। পরশুরাম বিরিঞ্চি বাবা এঁকেছেন, ওই হলো ভণ্ডামির পারফেক্ট টাইপ। কিন্তু একটা কথা কি জানেন, ভণ্ডামি বেশি দিন টেকে না। আসল মানুষটাকে শেষ পর্যন্ত ধরা দিতেই হয়। কীরকম? ভদ্রলোক ক্ষণকাল আমার মুখের দিকে স্মিত মুখে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, একটা গল্প বলি তাহলে শুনুন। বলুন। নীল মাধব বলে একজন লোক ছিল, অসাধারণ ব্যক্তি। অর্থাৎ বাইরের নীল মাধবকে দেখে ভেতরের নীল মাধবকে চেনার উপায় ছিল না। বোঝাবার উপায় ছিল না যে সে ছেলেবেলায় পিতৃমাতৃহীন হয়ে দূর সম্পর্কে পিসের বাড়িতে মানুষ হয়েছিল। বোঝবার উপায় ছিল না যে সে IFL, বোঝবার উপায় ছিল না যে সে বেকার, বোঝবার উপায় ছিল না যে ওই পিসের গলগ্রহ থেকেও সে একটা যক্ষাগ্রস্ত মেয়েকে বিয়ে করে তার গর্ভে একটা ছেলে এবং একটা মেয়ে উৎপাদন করেছে। কিছু বোঝাবার উপায় ছিল না। লোকের কাছে ধার করবার অসাধারণ শক্তি ছিল তার। সবাই তাকে ধার দিত। নিখুঁত লেফাপার জোরে রঙিন রবারের বেলুনের মতো সে সকলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে উড়ে বেড়াতো। রবারের বেলুনের সঙ্গে উপমা দিচ্ছি বটে, কিন্তু রবারের বেলুনের সঙ্গে তার প্রকাণ্ড একটা অমিল ছিল। রবারের বেলুন বেশিক্ষণ নিজের ফুটানি বজায় রাখতে পারে না, সামান্য একটু খোঁচা খেলেই চুপসে যায়। বহু খোঁচা খেয়েও নীল মাধব কিন্তু সুডল ছিল। সর্বদাই অনিন্দনীয় চেহারা, অনিন্দনীয় কথাবার্তা, অনিন্দনীয় পরিচ্ছদ এবং সমস্ত ধারের উপর। সুতরাং যা অনিবার্য তাই একদিন ঘটল, প্রেম। নীলমাধব ও কিসমিস কুমারী। রঙিন লেফাপা আর একটা রঙিন লেফাপাকে দেখে উতলা হয়ে উঠল। পিসে মহাশয়ের বাসায় একটি যক্ষাগ্রস্ত স্ত্রী কাঁদে আর কাশে। রোগা উলঙ্গ ছেলে মেয়ে দুটো রাস্তায় ছোট লোকের ছেলেদের সঙ্গে ছোটাছুটি করে বেড়ায়। ছেলেটা একদিন মোটর চাপা পড়ে মরেই গেল। নীলমাধব 3 দিন পরে বাড়ি ফিরে পুত্রের মৃত্যু সংবাদ শুনলে বিশেষ বিচলিত হলো না। পিসেমশাই অনুযোগ ও ভৎসনা করতে এসে সরে পড়লেন। নির্বাক নীলমাধবের নিষ্পলক দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে থাকবার মতো বীর্য তাহার ছিল না। সবাই জানে আহার নিদ্রা পরিত্যাগ করে নীলমাধব অহরাত্রি চাকরি খুঁজছে, কখনো বাড়ি আসে, কখনো আসে না। যেদিন নীলমাধবের স্ত্রী মরল সেদিনও নীলমাধব বাড়ি ছিল না। উঠোনে পিসেমশাই ও পাড়ার কয়েকজন দাঁড়িয়েছিলেন। ঘরের ভেতর বস্তাচ্ছাদিত নিঃসব নীলমাধবের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আলুথালু বেশি উদ্ভ্রান্ত দৃষ্টি নীলমাধব এসে হাজির। সকলে পথ ছেড়ে দিলেন। নীলমাধব সোজা গিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মৃতদেহের কাছে ক্রন্দনাকুল মেয়েটি এবং পিসেমা বসেছিলেন। নীলমাধব তাদের ঘর থেকে বের করে দিল। ভাবটা শেষ বিদায় নেবার বেলায় সে একাই থাকতে চায়। মেয়ে এবং পিসি ত্রস্তভাবে বেরিয়ে গেল। নীলমাধব ঘরের কপাট ভেজিয়ে দিলে 1 ঘন্টা কেটে গেল। নীলমাধব বেরোয় না। অনেকক্ষণ ইতস্তত করে পিসেমশাই অবশেষে কপাটে ছোট্ট টোকা দিলেন। কপাট খুলে গেল। ঘরে নীলমাধব নেই। বস্তাচ্ছাদিত রয়েছে। ঘরের অপর দরজাটি দিয়ে নীলমাধব নীরবে নিষ্ক্রান্ত হয়ে গেছে। কিসমিস কুমারী বড় আর্টিস্ট ছিলেন না। তার রঙিন লেফাপা ছিঁড়ে গণিকা বেরিয়ে পড়েছিল। নীলমাধবের লেফাপা কিন্তু অত অপলকা নয়। সে যে নিঃস্ব বেকার এ কথা ঘুণাক্ষরেও সে প্রকাশ করলে না। স্ত্রীটি মরে সুবিধাই হলো তার। সে নির্বিকার চিত্তে মৃত স্ত্রীর গা থেকে গয়নাগুলো খুলে নিয়ে গেল। স্ত্রীর গায়ে তার বাপের দেওয়া যা 2-4খানা গয়না ছিল তাই বিক্রি করে নগদ 800 টাকা হলো। 500 টাকা দিয়ে একটা ভালো নেকলেস কিনে সে কিসমিসকে উপহার দিলে। এমন অভিজাত সুলভ ঔদাসীন্য ভরে দিলে যে কিসমিস কুমারী আত্মহারা হয়ে গেলেন। তার বুঝতে বাকি রইল না যে নীলমাধব প্রকৃতই তার জীবন সর্বস্ব। অতিশয় দ্রুত বেগে অন্তরঙ্গতা বাড়তে লাগলো।
বেশি দিন নয়, মাস তিনেকের মধ্যে কিসমিস কুমারীকে পুনরায় নতুন ধরনের আত্মহারা হতে হলো। ঘুম ভেঙে একদিন রাত্রে তিনি দেখলেন শয্যাশূন্য নীলমাধব নেই। খানিকক্ষণ পরে দেখলেন দেরাজও শূন্য, গয়নার বাক্স নেই। জীবন সর্বস্ব, তার যথাসর্বস্ব নিয়ে সরেছে। গয়নার বাক্সে 10,000 টাকার গয়না ছিল। ভদ্রলোক চুপ করিলেন। জিজ্ঞাসা করিলাম, তারপর বছর কয়েক পরে নিখুঁত স্যুট ও ডিগ্রি ধারণ করে নীলমাধব পুনরায় যখন কলকাতায় পদার্পণ করলে, তখন সে আয়তকাতি। বিলেত থেকেই বড় একটা চাকরি নিয়ে এসেছে। খোঁজ করে জানল যে পিসেমশাই তার মেয়েটিকে পাত্রস্থ করে নিজে স্বর্গারোহণ করেছেন। অরক্ষিত কিসমিসটিও সাধারণ নিয়ম অনুসারে পিপীলিকাভুক্ত হয়েছে। ভদ্রলোক পুনরায় চুপ করিলেন। তারপর, এত কাণ্ড করলে তো ভেতরের মানুষ কিন্তু চাপা পড়ল না। সমস্ত ভণ্ডামির আবরণ ভেদ করে, সমস্ত ঐশ্বর্যের বন্ধন মুক্ত হয়ে, চাকরির সমস্ত মোহ ত্যাগ করে তাকে বেরিয়েই আসতে হলো দেশের ডাকে। কীরকম কী চাকরি করতেন তিনি? ভদ্রলোক স্মিত মুখে চুপ করিয়া রহিলেন। আমি আর থাকিতে পারিলাম না, জিজ্ঞাসা করিলাম, আপনার নামটি কি? একটু হাসিয়া বলিলেন, আপনি নীলমাধব ভেবেছেন নিশ্চয়, আমার নাম ননী দাস। খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন, নয়? আমি সামান্য ব্যক্তি। ননীবাবুর ট্রেন আসিল, তিনি চলিয়া গেলেন। আমি আমার ট্রেনের অপেক্ষায় বসিয়া রহিলাম। হঠাৎ কানে আসিল, দূরে একটি বেঞ্চে বসিয়া একটি যুবক আর একজনকে বলিতেছে, নীলমাধববাবু বলে একটি অদ্ভুত লোক আজ এসেছিলেন, চলে গেলেন, কংগ্রেস ওয়াকার। আমি সবিস্ময়ে আগাইয়া গিয়া বলিলাম, উনি তো ননী দাস। যুবক হাসিয়া বলিল, ও, আপনাকে ননী দাসের গল্পটা বলেছেন বোধ হয়। আমরাও প্রথমে ওকে ভেবেছিলাম ননী দাস, কিন্তু ওকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে ওর নাম নীলমাধব। আমি নির্বাক হইয়া রহিলাম। পরে জানিয়াছি উহার আসল নাম, যাক, নামটা আর করিব না। বিখ্যাত লোককে হেলো করিয়া আমার গৌরব বাড়িবে না। খুবই মজার। এ হলো পাকা রুই, আসলেও পাকা রুই। জীবনে এই ধরনের কত পাকা রুই আমরা দেখি, আর ফেসবুকের বদলতে এ ধরনের পাকা রুই আমাদের অনেক দেখা হয়, তাই না বন্ধুরা? সুতরাং সাবধান। সব পাকা রুইদের উপরের এই আচরণ দেখে ভুল করো না কখনো। ধন্যবাদ বন্ধুরা। আবার একটা গল্প নিয়ে আসবো তোমাদের সামনে। এই পর্যন্ত আজকে এই গল্পটাই শেষ করলাম।